নমস্কার বন্ধু, স্বাগত জানাই তোমাদের নিজস্ব চ্যানেল D&Dতে। বর্ধমানের দুর্গাপুজো প্রস্তুতি দেখতে বেরিয়ে পড়েছি আমরা ঘুরছি বর্ধমানের সেরা সেরা পুজো মণ্ডপগুলিতে, যেগুলো তুলে ধরতে চাইছি তোমাদের কাছে। আজকে এই মুহূর্তে আমি এখন দাঁড়িয়ে আছি বর্ধমানের অন্যতম সেরা একটি পুজো মণ্ডপ লালটু স্মৃতিসংঘের পুজো মণ্ডপের সামনে। আমার পেছনেই রয়েছে লালটু স্মৃতিসংঘের পুজো মণ্ডপ। ঘুরে দেখব লালটু স্মৃতিসংঘের পুজো প্রস্তুতি। চলো ঢুকি মন্দিরের ভেতর। লালটুর থিম এবছর হচ্ছে শীষমহল। প্যান্ডেলের কাজ চলছে, প্যান্ডেলের শিল্পীরা ওপরে প্যান্ডেল বাঁধছেন। এখনও সেরকম সেজে ওঠেনি, প্রস্তুতি কাঠামো খালি চলছে। বাঁশ পড়ে রয়েছে এখানে, তোমার দেখতে পাচ্ছ। আর ভেতরের দিকে আমরা যাচ্ছি, বাঁশারের কাজ হচ্ছে। পাটাতন পড়ে রয়েছে এখানে, এই পাটাতনের উপর দর্শকরা আসবে। সামনে এই জায়গাটাতে বসবেন মা। আর এরপর আরও কাজও, খালি উপরে তিরপল পড়েছে, খালি প্রস্তুতি। এখন বাটামের কাজ চলছে আর কাজ করছেন এই ভাইরা। কোথাকার ডেকোরেটর ভাই আপনাদের? কোথাকার? কাঁথির। সরি, মেদিনীপুরে। হ্যাঁ, আচ্ছা, অনেকজন শিল্পী রয়েছেন ওপরে, ভাড়ায় কাজ করছেন ওনারা। যেসব প্রপস দিয়ে সেজে উঠবে লালটুর থিম শীষমহল, তা তৈরি হচ্ছে মেদিনীপুরে। সেখান থেকেই গাড়িতে করে আসবে সেই সব প্রপস, জানালেন একজন ডেকোরেটর শিল্পী। আমরা পেয়ে গেছি লালটু স্মৃতিসংঘের সেক্রেটারি তন্ময় বাবুকে, কথা বলে নেব ওনার সাথে। তন্ময়দা, আপনাদের দুর্গাপুজো এবছর কততম দুর্গাপুজো? 63তম। 63 বছর। এবছরের থিম কি আপনাদের? আমাদের হচ্ছে রাজস্থানের শীষমহল। কেন এই ভাবনা? আমরা তো প্রত্যেকবার এক একটা জিনিস প্লটকে নিয়ে করি। বিগত বছরগুলো আমাদের থিমের পুজো ছিল। থিমের পুজো সাধারণত বলা হয় যেগুলো থিমের পুজো হলে বেশি হাইট হয় না। আর শিল্পী, বাংলার পশ্চিমবঙ্গের যে শিল্পী আছে, শিল্পী সমাজ, তাদের যে বিপুল কাজের নিদর্শন, সেগুলো প্রস্ফুটিত হয়। গত বছর আমাদের একটা ছিল, আমাদের কাছে একটা মেসেজ ছিল যে যেহেতু আমরা ইউনেস্কোর দুর্গা পুজোর কার্নিভাল পুজো নিয়ে এত বড় একটা প্রাইজ পেয়েছি, তো ইউনেস্কোর কিছু প্রতিনিধির আসার কথা ছিল, যেটা শুনেছিলাম আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে ওরা আসবে কলকাতা শহর তথা নিকটবর্তী যত ছোট ছোট শহর আছে বা গ্রাম বাংলা আছে, সেখানে তারা মা দুর্গার প্রতিবাদ দর্শন করতে যাবে। তো সেই দিকে চিন্তা করেই আমরা আমাদের থিমটাকে সাজিয়েছিলাম। সেটা ছিল খুব অদ্ভুত এক শিল্পকলার নৈপুণ্য। সেটা ছিল আমার বাংলার আপামর যে শিল্পীরা রয়েছেন, সাধারণ ঘরের যারা চাষি মানুষ পেন্তিপুরে, তারা যে শিল্প নৈপুণ্য ফুটিয়ে তোলেন বিভিন্ন জিনিস দিয়ে। সেই জিনিসগুলো হয়তো আমরা অতি সামান্য, তো সেগুলো আমাদের কাছে কিন্তু তার সম্বন্ধে কোনো জ্ঞান ছিল না। গত বছর আশ্চর্য দেখলাম যে ওই নদীর তীরে কেলেঘাই নদীর সামনে একটা লতানে গাছ, যেটাকে ওরা খড়াই বলছে, সেই গাছটার লতা নিয়ে দেখলাম প্রচুর ওই মাল মেরেছে। তারপরে ওটাকে কি করলো, আমি দেখলাম সে শক্ত করবো। আমি বললাম এটা দিয়ে কীভাবে করবে, বলে আছে। তো আমার ভালো লাগলো যে তাদের কলা নৈপুণ্য। ওটাকে দেখলাম ওরা এই পুকুরের মতন একটা জায়গা করে নিয়ে 3 দিন ধরে জলে ভিজানোর পর ওটা নরম হলো, সেইটাকে দিয়ে বুনলো। যেমন মানুষকে আমরা দেখেছি না, বেতের ঝুড়ি, তারপরে বাঁশের দিয়ে ঝুড়ি যেমন তৈরি করে বা অন্যান্য জিনিস তৈরি করে ফুলদানি করে, সেইভাবে ওদের পুরো কাজটাকে সাজানো। তো গত বছর আমাদের শিল্পকর্ম ছিল অদ্ভুত শিল্পকর্ম ছিল। গত বছর আমরা করেছি, পুজো প্রস্তুতির ভিডিও করেছি এবং পুজো প্যান্ডেল আপনি আমাকে ঘুরিয়ে দেখিয়েছিলেন। সত্যিই অপূর্ব ছিল আপনাদের লালটু স্মৃতিসংঘের দুর্গাপুজো মণ্ডপ। আমাদের তখন চিন্তা ছিল, যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রীর ওই কথা ছিল যে বড় বড় ওই
ফাইবারের জিনিস দিয়ে সাজানো, তার থেকে এই আমার বাংলার শিল্প নৈপুণ্য দেখবে, তারা তো এইসবই দেখতে ভালোবাসে। আর এর মধ্যে একটা উদ্দেশ্যও ছিল যে আমাদের এইসব শিল্পীদের, একদম অখ্যাত সাধারণ ঘরের শিল্পী যারা চাষবাস নিয়েই থাকে, বাকি সময়টা এইসব কাজ করে, তো তাদের যদি পছন্দ হয় তাহলে তাদের যদি কোনো একটা সুযোগ হয়ে যায় ও বিদেশে যাওয়ার বা তাদের নিয়ে যাওয়ার, আমরা দেখেছি বিগত বছরগুলোতে অনেকে গেছেন বাইরে, যেমন আমাদের প্রতিমা শিল্পী মিন্টু পাল এখন বিদেশেও যাচ্ছেন, পাঠাচ্ছেন দুর্গামূর্তি অনেক পাঠাচ্ছেন বিদেশে, প্রায় 18-20টা ঠাকুর যায়। এবছর প্রতিমা কে নির্মাণ করছেন? এবার আমি ওইটার মধ্যে আসি যেটা বলছিলাম আর কি। তো এরপরে আমরা দেখলাম যে বর্ধমানবাসীর এবং সবার একটা চেঞ্জ চাই, তো আমরা করলাম যে কোনো স্থাপত্যর ওপর, আমাদের দেশের স্থাপত্যের ওপরকে ওটাকে নিদর্শন করে একটা মডেল হিসাবে আমরা আমাদের মণ্ডপ সাজাবো। মানে মানুষের একটা ডিমান্ড ছিল যে বড় বড় লালকুশির সঙ্গে এবার বড় বড় প্যান্ডেল করুক, তো ওদের দিকেও আমরা নজর রেখেছি। সেই নিয়ে এইবার আমরা যেটা করেছি, রাজস্থানে শীষমহল, এটা অনেক বড় প্যান্ডেল হবে, যেহেতু স্থাপত্য তার উচ্চতা তার চওড়া অনেক বেশি হবে, তো সেই নিয়ে আমরা শীষমহল করছি প্যান্ডেল। বর্ধমানে একটা দেখার মতো জিনিস হবে বলছে। আপনাদের পুজোর প্রতিমাকে নির্মাণ করছে? প্রতিমা আমাদের বিগত বছরে যা করছে, এবছর নিয়ে 23 বছর হবে। মিন্টু পাল, যে বিখ্যাত শিল্পী মিন্টু পাল, যিনি বিশ্বের বড় দুর্গা করেছিলেন, সোনার দুর্গা করেছিলেন, সোনার শাড়ি পরিয়েছিলেন মা দুর্গাকে, হাজার হাতের দুর্গা করেছিলেন, হাজার হাতের দুর্গা আমাদের কাছে এখানেও করেছিলেন মিন্টুদা। আমাদের এই লালকুশি হাজার হাতের দুর্গা হয়েছিল। তো সেই শিল্পী আমাদের মিন্টু পাল এবছরও করছেন, উনি টানা প্রায় 23 বছর আমাদের করছেন। আমরা প্রতিমার দিকে দেখুন, বাইরেই তো পুজো, আমরা সব দিকেই নজর রাখি, কিন্তু বিশেষত আমরা প্রতিমার উপর আমরা মনে করি যে সাধারণ মানুষ, অনেকে যায়, অনেকে যেতে পারে না কলকাতার দিকে ঠাকুর দেখতে, তো সেই সব মানুষের জন্য মিন্টু পালের যে নাম, মিন্টু পালের প্রতিমা যাতে দর্শন করতে পারে, সেই দিকটা মাথায় রেখে আমাদের মিন্টু পালকে আমরা বিগত কয়েক বছর ধরে 22 বছর এবং 23 বছর মিন্টু পালের প্রতিমা। এবছর থিম কে করছেন? আমরা যে থিম শিল্পী কে? থিম শিল্পী হচ্ছে কার্তিক মান্না। আচ্ছা, আমাদের এবার প্যান্ডেল করছেন হচ্ছে অমিয়দা বাবলুদা। আচ্ছা, এই অমিয়দা ডাক নাম বাবলুদার সাথে যোগাযোগ করে দেয় আমাদের প্রতিমা শিল্পী মিন্টু পাল। বাবলুদা কলকাতার মুখে বড় বড় পুজো প্যান্ডেল করেছে, যেমন সুব্রত মুখার্জির প্যান্ডেল করেছে, বিগত কয়েক বছর ধরে আপনার সজল ঘোষের প্যান্ডেল করছে। কালী পুজো, আমাদের এই পুজোটা শুনেছি এখান থেকে যাবে তাপস রায় এতে কালী পুজো হবে, সুব্রত বক্সিরও কালী পুজো করে, বড় বড় কলকাতায় প্যান্ডেল করে। গত বছর তো আমি গেছিলাম ওটা নিয়ে দেখতে, করেছিলেন রাম মন্দির। আমি এই পরিশ্রমের মধ্যেও আমার একটা দেখার নেশা আছে, তো আমি কিন্তু প্রত্যেক বছরই শুধু না হলে একাদশীর দিন আমি কলকাতায় বড় বড় পুজোগুলোকে দেখেছি। তো আমার দেখে তখন আমরা বলেছিলাম, মিন্টুদার সাথে যোগাযোগ করে মিন্টুদাকে বলেছিলাম যে আমাদের একজন বড় শিল্পী করতে চাই, তো মিন্টুদাই ওনার সাথে আমাদের যোগাযোগ করিয়ে দিয়েছেন এবং মিন্টুদাদের চেষ্টায় আমরা বর্ধমানে বসে কলকাতার স্বাদ পাবে, কলকাতা দুর্গাপুজোর স্বাদ পাবে, প্যান্ডেলের স্বাদ পাবে। এমনি পাই আমরা যা করি প্রায় 19-20, কারণ আমরা একটা জিনিস লালকুশির সঙ্গে আমরা জোরবেলায় বলতে পারি, যেবার কলকাতার আপনার কাঁথির যে শিল্পীরা যে প্যান্ডেল করেছিল, তার মধ্যে আপনার আরিয়াটোলা ছিল, চালতা বাগান ছিল, এবং এই অভিনব প্যান্ডেল একদম নতুন টেস্টে অতি সামান্য জিনিস দিয়ে, সামগ্রী দিয়ে। আমার মনে আছে চালতা বাগান করেছিল, এই ফার্স্ট হয়েছিল আরিয়াটোলা, আমি দেখতে গেছিলাম।
পেপারে প্রথম দেখেছিলাম, আনন্দবাজার পেপারে দিয়েছিলাম যে সাধারণ কি হোগলা পাতা, একটা পাতা দিয়ে এত সুন্দর কারুকার্য করা যায়। আমরা অভিভূত হয়েছিলাম, আমরা আকর্ষিত হয়েছিলাম। পরের বছর আমরা গিয়েছিলাম, যে পরের বছরই এবার কলকাতায় হলো যে কাতির প্যান্ডেল, তার পরের বছরই আমরা গিয়েছিলাম বহু চেষ্টায়। কেন ওদের মতন যে কলকাতার যা প্যান্ডেলের খরচ খরচা সেই অনুযায়ী তো আমরা করতে পারতাম না, তবুও আমরা চেষ্টা করে আমাদের সাধ্যের অতীত বাইরে গিয়েও আমরা কাঠির প্যান্ডেল করেছিলাম। সেই প্যান্ডেল অভিনব ছিল, ওই হোগলা পাতারই কাজ ছিল। তারপর থেকেই আমরা ওই মেদিনীপুরেরই প্যান্ডেল আমাদের, কখনো খেজুরি, কখনো হেরিয়া, কখনো লাঠি, তারপরে কখনো তমলুক, এইভাবে আমরা পূর্ব মেদিনীপুর থেকেই আমাদের প্যান্ডেল আসে। এবছর আপনাদের বাজেট কত? দেখুন, বাজেটটা আমি বলবো না, বাজেট আমাদের দেখেছি যে বাজেট বললে লামসাম অ্যামাউন্ট একটা বাজেট হয়, কিন্তু আমরা কাজ করতে করতে দেখেছি যে ওটাকে আরও আকর্ষণীয় করতে। যখন কাজটা হয় তখন আর্টিস্ট থাকে, মালিক থাকে, কথা বলতে বলতে আমরা দেখেছি যে ওরা বললো এইটা করলে আরেকটু ভালো হবে। এটা আমরা দেখি আমাদের প্রেজেন্টেশনটা যেন বর্তমানবাসীর কাছে খুব সুন্দর হয়। যেমন এইটাতে এই কাজটা করতে গিয়ে যে আমরা এখন যতদিন এগোচ্ছে ততদিন আমাদের মধ্যে এমন এমন চিন্তাভাবনা আসছে শিল্পীর সাথে কথা বলে যে এগুলোর মধ্যে আরও এইসব কিছু ডিজাইন, আরও কিছু জিনিস এর সাথে সামঞ্জস্য রেখে কিছু করতে পারলে তার উৎকর্ষটা আরও বাড়ে। সেই দিকটা ভেবেই আমাদের তখন আর ওই বাজেটটা ঠিক থাকে না, আমাদের যে বাজেটটা ছিল তার থেকে অনেক বেশি হয়ে যায়। তো আমরা সেটাকে জোগাড় করি, আমাদের ভালোটা করতে হবে। সাধ্যের বাইরে গিয়েও আমরা যদি দেখি আরও কিছু পয়সা, আরও কিছু টাকা পয়সা জোগাড় করে আমরা ব্যক্তিগতভাবে আমরা ইয়ে করি, তো যদি ভালো করা যায় তাহলে সেই দিকটাই আমরা বেছে নিই। সেই জন্যে বাজেট আমরা বলি না, বাজেট আমরা দেখেছি, বাজেট বলার পরেও দেখি যে বাজেট কিন্তু এক্সিড করে যায়। আমার তো কোনো কথাই নেই, তারপরে বর্তমান যা বাজার অবস্থা তাতে বাজেটের জায়গা থাকে না। পুজোর আপনাদের উদ্বোধন কবে? উদ্বোধন দেখুন, উদ্বোধন এবার আরেকটা ইয়ে হচ্ছে, পুজোর পরে বিগত 2 বছর ধরে আপনার কার্নিভাল হচ্ছে। কার্নিভালের জন্য আবার একটা বড় বাজেট লাগে, তো সেটা তো প্রথম দিকে আমাদের ওর মধ্যে ধরা ছিল না, কিন্তু সেই আবার কার্নিভাল প্রথম বছর আমরা 4র্থ স্থান পেয়েছিলাম। এবার আমরা যখন নামবো, বালতি শুধু যখন নামবে, তখন তার মধ্যে অভিনেতা তো কিছু থাকতে হবে, আমাদের যে প্র্যাকটিস সেই অনুযায়ী। গত বছর আমরা কার্নিভালে আমরা 1ম স্থান পেয়েছিলাম। আমাদের শিল্পীরা, আমাদের ওই অমৃতা দাস নৃত্যভাষা, ওনার 2 বছর ধরে আমাদের নাচের ইয়ে করছেন। উনি বিদেশেও অনেক প্রোগ্রাম করেছেন। আমার খুব ভালো লাগলো যখন আমার সাথে পরিচয় হলো যে আমাদের বর্ধমানের মেয়ে বিদেশে গিয়ে এত প্রোগ্রাম করছে, তা আমি গর্বিত হলাম। এবং ওনার সাথে একটা আমাদের সম্পর্ক খুব ভালো হয়েছে। এবারও আমাদের কার্নিভালে অমৃতা ম্যাডামেরই ড্যান্স থাকবে। বলুন তাহলে উদ্বোধনটা কবে হবে? উদ্বোধন দেখুন, উদ্বোধনটা আমাদের উপর সবসময় থাকে, কারণ আমাদের এগিয়ে নিয়ে আসতে হয় উদ্বোধনটা। এখন তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ভার্চুয়াল উদ্বোধন করেন, যেখান থেকে করছেন ওখান থেকে লালকুশি শর্মা প্রথম করেছিল, তার মধ্যে লালকুশি শর্মা ছিল। তো উদ্বোধনের একটা মুখ্যমন্ত্রী যখন করেন তখন একটা উদ্বোধন হয়। পরবর্তীকালে আমরা দেখতে পেয়েছি আমাদের যে স্থানীয় প্রশাসন দিয়ে এসপি, আমাদের বিধায়ক সবাই মিলে একটা উদ্বোধন দেওয়া হয়। 2বার উদ্বোধন হচ্ছে, প্রথম হচ্ছে ভার্চুয়াল উদ্বোধন, মুখ্যমন্ত্রী সেটা হয়, তারপরে আবার আমাদের স্থানীয় প্রশাসন এবং রেভিনিউ। পুজোর সময় কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান বা সোশ্যাল অ্যাক্টিভিটিস? আমাদের সোশ্যাল অ্যাক্টিভিটিস তো আমাদের সারা বছরই চলে। পুজোর সময় কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান আমাদের যে চরিত্রগত অবস্থান জায়গা, সেখানে জায়গা কম। আমাদের এই এবার যে এটা আমাদের প্রোগ্রাম, এটা যে প্যান্ডেলটা শীষমহল, এটা যদি একটা আরও বড় জায়গা পাওয়া যেত, তখন কাজটাকে দারুণভাবে খোলা যেত, দারুণ। কিন্তু যেহেতু আমাদের এই জায়গা কম, সেই জন্যে এত ভিড় হয়। তারপরে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান করলে সেখানে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করা অবস্থা, এবং মানুষের দিকেও ভাবতে হবে, যাতায়াতের অসুবিধা হবে, জ্যাম হয়ে যাবে,
ধাক্কাধাক্কি হবে, সেই জন্যই আমরা এটাকে অ্যাভয়েড করছি। দাদার নামটা আমি জেনে নেবো আমাদের সময় সামন্ত সম্পাদক। আচ্ছা, দর্শকরা কীভাবে আসবে লালটুসির সঙ্গে? আমার চ্যানেলের মাধ্যমে যদি কোনো দর্শক আসে কীভাবে আসবে, আপনাদের লোকেশনটা যদি একটু শেয়ার করে দেন। আমার বড়নীলপুর মোড়, লালটুসির সঙ্গে এখন সারা জেলার মধ্যে বাইরের জেলার বাইরে থেকেও আসে। আগে পুরো বর্ধমান, দুর্গাপুর, আসানসোলও মানুষ আসতো। এখন যেহেতু এটা পশ্চিম বর্ধমান, আমরা পূর্ব বর্ধমান হয়েছি, বাইরের থেকে কলকাতা থেকেও আসে। তো সারা জায়গার থেকে আশেপাশে সমস্ত জেলার থেকে মানুষ আসে। সবাই জেনে গেছে আমরা দীর্ঘদিন বর্ধমানে বড় পুজো করছি। কলকাতার পর আছির যে প্যান্ডেল, সেই প্যান্ডেল আমাদেরই হচ্ছে, কন্টিনিউ সেটা চলছে এবং ডেকোরেটার কিছু চেঞ্জ হয়। তো আমাদের আর পুজোকে বলতে হবে না। আর বর্ধমানের মানুষ খুব সুশৃঙ্খল মানুষ, আমাদের দর্শকরা খুব ভালো, নিজেরাই আসে, নিজেরাই লাইন করে নেন এবং নিজেরাই সারিবদ্ধভাবে একে অন্যের সাথে শেয়ার করে তারা প্রতিমা দর্শন করে এবং অন্যকে সাহায্যও করে, দেখেছি। আর তাছাড়া পুলিশ প্রশাসন থাকে, আমাদের প্রাইভেট সিকিউরিটি থাকে, আমরা থাকি, কিন্তু আমরা প্রায় বসেই থাকি। কারণ আমাদের বর্ধমানের দর্শকদের নিয়ে আমরা গর্ব করি। শান্তি শৃঙ্খলা প্রিয়, সংস্কৃতিবান আমাদের দর্শক, তারা আসবেন, তারা দেখবেন। আমরা বিগত অনেক বছর ধরেই আমরা দেখে আসছি, তারা আমাদের সাথে সহযোগিতা করে। ভালো লাগে আমার বর্ধমানের মানুষ এত সুশৃঙ্খল মানুষ। আমরা আমাদের পুরনো আগেকার যে এসপি তাদের কথা বলতে শুনেছিলাম, বর্তমানে শান্তিপ্রিয় জায়গা, এখানে কোনো বড় কিছু অঘটন কিছু ঘটে না। সুশৃঙ্খল মানুষ, তারা ডিসিপ্লিন, ওয়েল ডিসিপ্লিন মানুষ। আমাদের সবচেয়ে ভালো লাগে বিভিন্ন জাতি, বিভিন্ন ধর্মের মানুষ পাশাপাশি লাইনে দাঁড়িয়ে সারিবদ্ধভাবে তারা দর্শন করছে, আনন্দ নিচ্ছে, সেলফি তুলছে, মন্তব্য করছে। আমরা কিছু মানুষের সাথে মিশে যাই, আমাদের দর্শকও মিশে থাকি, তাদের কমেন্টসটা নিয়ে, তাদের কমেন্টসটা আমাদের কাছে খুব ভালো। যখন কোনো ভালো কমেন্টস নিই তখন আমরা উৎফুল্লিত হই। আমাদের আগামী দিনের যে রসদ, আবার ভালো পুজো করতে হবে, আবার বড় পুজো করতে হবে, সেই রসদটা আমরা ওই দর্শকের কথাতেই আমরা অনুপ্রাণিত হই এবং আগামী দিনে এগিয়ে চলি। নামটা